আজকে আমরা পড়বো প্রাণীবিজ্ঞান তথা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা। ঠিক আছে, মানব জীবনের ধারাবাহিকতা এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান বইতে মানব দেহ রিলেটেড যতগুলো টপিক আছে, যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটি চ্যাপ্টারের তুলনায় এটা মোটামুটি কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, অন্যান্য মানব দেহের যে অধ্যায়গুলো আছে সেগুলো খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে, এই অধ্যায়টাও মন দিয়ে পড়তে হবে, তবে এটার গুরুত্ব অন্য চ্যাপ্টারগুলোর তুলনায় কম। তাই বলে আমরা এটা একদম না পড়ে যাব না, অবশ্যই আমরা পড়বো। কোন কোন জিনিসগুলো এখানে বেশি আমরা ফোকাস করব সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের বলবো। আচ্ছা, মানব জীবনের ধারাবাহিকতা অর্থাৎ ভ্রূণ থেকে শুরু করে যে ধারাবাহিক প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে একটা মানব শিশু পূর্ণাঙ্গ একটা মানুষে পরিণত হয়, সেটাই হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। এখন এটা জানতে গেলে আমাদের প্রথমে এই যে ধারাবাহিক যে পদ্ধতিগুলো, যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে একটা মানব শিশু একটা ভ্রূণকে যেতে হয়, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথম প্রক্রিয়া হচ্ছে প্রজনন, যেটার মাধ্যমে মানব জীবনের যে ধারাবাহিক ঘটনাবলী এর সূত্রপাত ঘটে। আচ্ছা, শুরুতে জানতে হবে প্রজনন কি জিনিস। প্রজনন হচ্ছে যে প্রক্রিয়া একটা জীব তার প্রজাতির ধারা অস্তিত্ব তথা প্রজাতির ধারা বা বংশগতির ধারা বজায় রাখে, সেটাই হচ্ছে প্রজনন। আচ্ছা, এখন যেসব অঙ্গ জীবের প্রজননে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় একসাথে প্রজনন তন্ত্র। আমরা আগে বলেছি একাধিক কোষ নিয়ে গঠিত হয় টিস্যু, টিস্যু নিয়ে একাধিক টিস্যু নিয়ে গঠিত হয় একটা অঙ্গ, একাধিক অঙ্গ নিয়ে গঠিত হয় তন্ত্র। আচ্ছা, প্রজনন তন্ত্র, তাহলে প্রজনন তন্ত্র পৃথিবীতে দুই ধরনের, মানে দুই লিঙ্গধারী মানুষ আছে, একটা হচ্ছে পুংলিঙ্গধারী আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গধারী। কমন জেন্ডারও আছে, সেগুলো অন্য জিনিস। আমরা কমন মানে যে জিনিসগুলো কমন সেগুলো নিয়ে আলোচনা করব, কেননা এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না। কমন জেন্ডার গুলো হচ্ছে এক্সেপশন। তাহলে নর্মালি পৃথিবীতে দুই লিঙ্গধারী মানুষ থাকে, একটা পুংলিঙ্গধারী মানুষ, একটা স্ত্রীলিঙ্গধারী মানুষ। পুংলিঙ্গধারী মানুষ তথা পুরুষ মানুষ বা একটা ছেলে, তার কি কি অঙ্গ থাকে, তার প্রজনন তন্ত্রের কি কি অংশ রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নিচের কোনটি পুং প্রজনন তন্ত্রের অংশ বা পুং প্রজনন তন্ত্রের অংশ নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। কি কি অংশ সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে দেখো শুক্রাশয় বা টেস্টিস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স বা শুক্রনালী, সেমিনাল ভেসিকল বা সেমিনাল থলিকা, ক্ষেপণ নালিকা বা ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা বা মূত্রনালী এবং বহিঃযৌনাঙ্গ। বহিঃযৌনাঙ্গের আবার দুইটা পার্ট আছে, দুইটা অংশ, একটা হচ্ছে স্ক্রোটাম বা অন্ডথলি, ঠিক আছে, যার মধ্যে টেস্টিস বা শুক্রাশয় অবস্থান করে, আর একটা হচ্ছে পেনিস বা শিশ্ন বা পুরুষাঙ্গ। ঠিক আছে, এই 7টা অংশ নামগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। পুং প্রজনন তন্ত্রের যে অংশগুলোর কথা বলা হলো ওগুলো এখানে দেখো সুন্দর করে একটা চিত্রের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা এই অংশগুলোর অবস্থান জানবো। দেখো, যখন আমরা পুং জনন তন্ত্র সম্পর্কে আলোচনা করতে যাবো, কিছু অংশ কিন্তু রেচন তন্ত্র থেকে চলে আসবে। যেমন এখানে ইউরেটার থেকে শুরু করা হয়েছে, চিত্রটা দেখানো হয়েছে। ইউরেটার আসে কোথা থেকে? কিডনি থেকে। কিডনি থেকে তৈরিকৃত মূত্র ব্লাডারে নিয়ে আসে হচ্ছে ইউরেটার, ইউরিনারি ব্লাডার। ইউরেটার থেকে মূত্র তৈরি হয়ে ব্লাডারে আসলে, ব্লাডার থেকে সেটা পরিবেশে উন্মুক্ত হয় ইউরেথ্রার মাধ্যমে। আচ্ছা, মূত্রটা দেহের বাইরে চলে যায়। আচ্ছা, এখন এই ইউরিনারি ব্লাডার এবং প্রোস্টেট গ্রন্থি, আচ্ছা ইউরিনারি ব্লাডারের সামনে যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। ঠিক আছে, প্রোস্টেট গ্রন্থি। এই প্রোস্টেট গ্রন্থি থাকে ইউরিনারি ব্লাডারের সামনে। প্রোস্টেট গ্রন্থির পিছন থেকে বের হয় হচ্ছে তোমার সেমিনাল ভেসিকল, পিছনে থাকে সেমিনাল ভেসিকল, যেখান থেকে সিমেন তৈরি হয়। সেমিনাল ভেসিকল, এরপর এই সিমিনাল ভেসিকল থেকে তৈরি কিন্তু সিমেন বা স্পার্ম, এগুলো কোথায়, মানে কার মাধ্যমে তোমার এই কোথায় আসে? সেমিনাল ভেসিকল থেকে তৈরি হয় সিমেন। ঠিক আছে, আর স্পার্ম তৈরি হয় কোথায়? এই যে টেস্টিস, এটা হচ্ছে টেস্টিস, টেস্টিসে তৈরি হয় স্পার্ম। স্পার্ম গুলো টেস্টিসের মাথায় কি থাকে? এপিডিডাইমিস। টেস্টিসের উপরে টুপির মতো একটা অংশ হচ্ছে এপিডিডাইমিস। ঠিক আছে, এপিডিডাইমিস টেস্টিস থেকে উৎপন্নকৃত শুক্রাণুগুলো কি হয়? এপিডিডাইমিস হয়। এই যে এগুলোকে বলা হয় ডাক্টাস ডিফারেন্স বা স্পার্মাটিক কর্ড। এই কর্ডের মাধ্যমে এগুলো চলে আসে তোমার, এই যে এই কর্ডের মাধ্যমে এগুলো তোমার এখানে এসে এই পোস্টের পিছনে এসে সেমিনাল ভেসিকলের থেকে আসা সিমেনের সাথে মিশ্রিত হয় সেগুলো তোমার ইউরেথ্রা দিয়ে পরিবেশে উন্মুক্ত হয়। যেহেতু ছেলেদের ওপেনিং হচ্ছে একটাই, ইউরেথ্রাল ওপেনিং, এদিক দিয়েই সিমেন স্পার্ম নিয়ে আসে, মানে সিমেন এবং স্পার্ম মিশ্রিত হয়ে আসে, সেমিনাল ফ্লুইড আসে উইথ স্পার্ম, আবার এদিক দিয়েই তোমার মূত্রটাও আসে। ঠিক আছে, ছেলেদের পাথওয়ে হচ্ছে এই একটাই। আচ্ছা, যে অংশটা দিয়ে আসছে এটার নাম হচ্ছে পেনিস। ঠিক আছে, পেনিসের আবার দেখো সামনের দিকে যে অংশটা থাকে এটাকে বলে গ্ল্যান্স পেনিস, আর পিছনের যে পেনিসের বডিটা গঠন করে ইরেকটাইল টিস্যু। ঠিক আছে, ইরেকটাইল টিস্যু।
আচ্ছা, এখন এই ইরেকটাইল টিস্যু এগুলো কিন্তু মূলত মাসল লেয়ার, এখানে কোনো ধরনের কোনো বোনস বা কার্টিলেজ থাকে না। আর পেনিসের গোড়ার দিকে থাকে কিছু গ্ল্যান্ড, যেমন বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, এটা থাকে পেনিসের গোড়ার দিকে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। ঠিক আছে, এই হলো পুরুষ প্রজননতন্ত্রের অংশ। আচ্ছা, আমরা পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলোতে 7টা অংশের নাম বললাম। এখন অংশগুলো শেষ, এখন আছে কিছু গ্রন্থি। ঠিক আছে, পুরুষ প্রজননতন্ত্রের যে গ্রন্থিগুলো আছে, 8 নাম্বার দিয়ে আমরা এখানে সিকোয়েন্স দিয়ে শুরু করেছি গ্রন্থি শিরোনামটা। আচ্ছা, গ্রন্থি আছে দেখো কয়টা, দুইটা। একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বা আনুষঙ্গিক গ্রন্থি, যেটা একটাই থাকে। যে কাউপারের গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, যেটা একটু আগে দেখানো হলো, এটা এক জোড়া থাকে। ঠিক আছে, এই প্রোস্টেট গ্রন্থি যেটা একটা, এটার ক্ষরণ থেকে দুগ্ধবৎ মানে দুধের মতো সাদা অ্যালকালাইন ফসফেটেস থাকে। ঠিক আছে, যেটা সিমেনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই কারণে আমাদের সিমেন, পুরুষদের বা ছেলেদের যে সিমেন আসে স্পার্ম নিয়ে, সেই অংশ মানে কালারটা হয় একটু সাদাটে, ঘোলা সাদা, ঘোলাটে একটু সাদা কালার হয়, কেননা এখানে দুগ্ধবৎ অ্যালকালাইন ফসফেটেস থাকে। ঠিক আছে, এটা নাশপাতি আকৃতির। আর কাউপারের গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি হচ্ছে মটর দানার মতো আকৃতি বিশিষ্ট। আকৃতিগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর শুক্রাশয়। শুক্রাশয় শুক্রাশয় হচ্ছে মেসোরকিয়াম নামক পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, মেসোরকিয়াম হচ্ছে একটা পেরিটোনিয়াম যে পর্দা আছে, সেই পেরিটোনিয়াম থেকে আগত একটা পর্দা হচ্ছে মেসোরকিয়াম, এই জন্য এটাকে বলে পেরিটোনিয়াল পর্দা, যেহেতু পেরিটোনিয়াম থেকে আসছে। মেসোরকিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে। তাহলে যদি প্রশ্ন হয় শুক্রাশয়ের আবরণী কি, মেসোরকিয়াম। ওকে, আচ্ছা, এর পরিমাণ দেখো প্রায় 2 ইঞ্চি 5 সেন্টিমিটার, ওজন হচ্ছে 10 থেকে 12 গ্রাম। ঠিক আছে, শুক্রাশয় হচ্ছে পুরুষদের প্রধান জনন অঙ্গ হচ্ছে শুক্রাশয়। স্ত্রী দেহের প্রধান জনন অঙ্গ কি, ডিম্বাশয়। ঠিক আছে, কারণ শুক্রাশয় থেকে স্পার্ম আসে, ডিম্বাশয় থেকে ওভাম আসে, এগুলো হচ্ছে প্রধান জনন অঙ্গ। আচ্ছা, শুক্রাশয়ে যে মেসোরকিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে, এর নিচে এর 3টা স্তর থাকে। এই 3টা স্তর বাহির থেকে ভিতরে সিকুয়েন্সিয়ালি আমাদের মনে রাখতে হবে। বাহির থেকে ভিতরের দিকে ক্রমটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, একদম সিরিয়ালি পড়তে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, সবার বাইরে। তারপরে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, এবং সবার ভিতরে হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস। টেস্টিস সবার ভিতরে থাকে, তার বাইরে এগুলো আবরণ থাকে। তাহলে টেস্টিসটা টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস সবার ভিতরে, তার মাঝখানে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, মনে রাখতে পারো তোমরা ভ্যাট দিয়ে। ভি ফর ভাস্কুলোসা টেস্টিস ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিস। এ ফর হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, আর টি ফর হচ্ছে টেস্টিস কি, টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস। ভাস্কুলোসা টেস্টিস। ঠিক আছে, এটা দিয়ে আমরা এই 3টা নাম মনে রাখবো, এবং এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুক্রাশয়ে কি কি পাওয়া যায়? শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে লোবিউল টেস্টিস বা টেস্টিকুলার লোবিউল। ঠিক আছে, অনেকগুলো খন্ড 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 থাকে। 250টা লোবিউলে বিভক্ত প্রত্যেকটা শুক্রাশয় বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রতিটা শুক্রাশয় 250টা লোবিউলে বিভক্ত। এরপর হচ্ছে সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস টিউবিউলস বলা হয়, যেটা এটা শুক্রাশয়ের গঠনতন্ত্র এবং কার্যগত একক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুক্রাশয়ের গঠনতন্ত্র এবং কার্যগত একক কোনটি? সেমিনিফেরাস নালিকা। প্রত্যেকটা লেভেলে 1 থেকে 4টা সেমিনিফেরাস নালিকা থাকে। এবার রেটিটেস্টিস এবং ভাসা ইফারেন্সিয়া। ঠিক আছে, বা ভাস ইফারেন্স। আচ্ছা, এরপর হচ্ছে শুক্রাশয়ের কাজটা কি আসলে? শুক্রাশয়ের মেইন কাজটা হচ্ছে, যেহেতু এটা প্রধান জননাঙ্গ, তার মানে এটা প্রজননে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। কিভাবে? এটা শুক্রাণু উৎপন্ন করবে, অর্থাৎ স্পার্ম উৎপন্ন করবে, এবং টেস্টোস্টেরন নামক যৌন হরমোন ক্ষরণ করবে। ঠিক আছে, প্রধান পুরুষ যৌন হরমোন কোনটি? টেস্টোস্টেরন। প্রধান স্ত্রী যৌন হরমোন কোনটি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ঠিক আছে, এই নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এবার এপিডিডাইমিস। এপিডিডাইমিস এটা হচ্ছে 4 থেকে 6 মিটার বা 20 ফুট লম্বা, অত্যন্ত পেঁচানো থাকে এবং কমা আকৃতির। কাজকের কাজ হচ্ছে শুক্রাণু বিভিন্ন নালিকা ঘুরে এপিডিডাইমিসে আসবে, অর্থাৎ শুক্রাণুটাকে যেখান থেকে উৎপত্তি হলো, কোথা থেকে উৎপন্ন হলো শুক্রাণু? উৎপন্ন হলো শুক্রাশয় বা টেস্টিস থেকে, সেখান থেকে শুক্রাণুটাকে বিভিন্ন নালী ঘুরে ঘুরে ফিরে এই এপিডিডাইমিসে চলে আসবে। ঠিক আছে, এটা শুক্রাণুর ভেতর থেকে তরল এবং কঠিন পদার্থ আসার পদার্থকে আলাদা করে এর নিষেক ক্ষমতা বাড়িয়ে দেবে। এটা শুক্রাণুকে রিচার্জ করবে বলা যায়। শুক্রাণু বিভিন্ন নালিকা পথ ঘুরে 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 টায়ার্ড হয়ে এপিডিডাইমিসে আসবে, সেখানে কিছুক্ষণ রিল্যাক্স করবে, এর মধ্যে সে কি করবে, এপিডিডাইমিস শুক্রাণুর ভেতর থেকে তরল এবং কঠিন পদার্থগুলোর আসার পদার্থগুলো আলাদা করে ফেলবে, আলাদা করবে, এবং শুক্রাণুর নিষেক ক্ষমতাটা বাড়াই দিবে। ঠিক আছে, প্রত্যেকটা এপিডিডাইমিসে শুক্রাণু প্রায় 1 মাস কাল সঞ্চিত থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুষ্টি পদার্থ ক্ষরণ করে এটা শুক্রাণুকে সতেজ রাখে।
ভাসা ইফারেন্সিয়া বা ভাস ইফারেন্স একটা যেমন ছিল, এরকম ভাস ডিফারেন্স আর একটা আছে। ভাস ডিফারেন্স এটা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা এবং এটা মূত্রথলি অতিক্রম করার পরে অ্যাম্পুলা গঠন করে। ঠিক আছে, এর কাজ কি? প্রধান কাজ হচ্ছে সঙ্গমের সময় দ্রুত শুক্রাণু পরিবহন করা, অর্থাৎ শুক্রাণু ক্যারি করে ভাস ডিফারেন্সের প্রধান কাজ। এবং এটা কিছু সময়ের জন্য শুক্রাণুটাকে জমা করে রাখে। ঠিক আছে, রিলিজ হওয়ার আগ পর্যন্ত, ইজাকুলেশন হওয়ার আগ পর্যন্ত শুক্রাণুকে জমা করে রাখবে এপিডিডাইমিস। সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল এটা মূত্রথলির নিম্ন প্রান্তে অবস্থান করে এবং মূত্রথলির নিম্ন প্রান্তে এবং মলাশয়ের মাঝখানে, ঠিক আছে, মলাশয়ের মাঝখানে অবস্থান করে একজোড়া ছোট আঙ্গুরের মতো কোঁচকানো থলিকা। ছোট আঙ্গুরের মতো কোঁচকানো থলিকা হচ্ছে সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে সিমেন্ট তৈরি করা, এবং সিমেন্ট তৈরির জন্য বিপুল পরিমাণে পিচ্ছিল থকথকে পদার্থ সে ক্ষরণ করবে। ঠিক আছে, এই ক্ষরণের ফ্রুক্টোজ সচল শুক্রাণু শক্তির উৎস হিসেবে কাজ করে। শুক্রাণু শক্তির উৎস কি? ফ্রুক্টোজ। ভেরি 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 ইম্পর্টেন্ট। শুক্রাণু শক্তির উৎস হচ্ছে ফ্রুক্টোজ। ক্ষরণের ফ্লেভিন কণিকা, শুক্রাণুর যে ফ্লেভিন কণিকা খরিত হয় এই তোমার সেমিনাল ভেসিকল থেকে, এই ফ্লেভিন কণিকা অতি বেগুনি রশ্মিতে চকচকে বর্ণ দান করে। ঠিক আছে, আচ্ছা, তো ক্ষেপণ নালী, ক্ষেপণ নালী হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে তৈরি হবে। এটা হচ্ছে একটা খাটো নালী, প্রত্যেকটা ভাসিফারেন্সের অ্যাম্পুলের সাথে, যে এখানে যে অ্যাম্পুল গঠন করে, আগে পড়েছিল আমরা ভাসিফারেন্স, সরি ভাস ডিফারেন্স, অ্যাম্পুলের সাথে একীভূত হয় এটা একটা করে 0.3 সেন্টিমিটার ব্যাসে 19 মিলিমিটার লম্বা বিভিন্ন ক্ষেপণ নালী তৈরি করবে। ঠিক আছে, আর সেমিনাল থলিকার ক্ষরণ সহ শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দেওয়াই হচ্ছে ক্ষেপণ নালিকার প্রধান কাজ। এরপর হচ্ছে বহিঃযৌনাঙ্গ। বহিঃযৌনাঙ্গে বলেছি আমি আগে, এটা দুইটা অংশ থাকে, দুই রকম, একটা হচ্ছে স্ক্রোটাম, একটা হচ্ছে শিশ্ন তথা পেনিস। আচ্ছা, স্ক্রোটাম, স্ক্রোটাম কয়টা থাকে? দুইটা শুক্রাশয় থাকে স্ক্রোটাম নামক চর্ম। স্ক্রোটাম হচ্ছে একটা চামড়া জাতীয় পদার্থ। ঠিক আছে, স্ক্রোটাম এর মধ্যে কি থাকে? টেস্টিস তথা শুক্রাশয় অবস্থান করে। টেস্টিস কয়টা? এক জোড়া টেস্টিস, দুই পাশে দুইটা থাকে। এই স্ক্রোটাম নামক চামড়া দিয়ে এগুলো আমাদের পেনিসের নিচের অংশে ঝুলানো থাকে ছেলেদের। স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহগহ্বরের তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট, 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম। ওয়াই কম? কেন কম থাকে বলো? এটা কম থাকে কারণ হচ্ছে স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়াটা চলে, এই প্রক্রিয়াটা আমাদের দৈহিক তাপমাত্রায় সম্পন্ন হতে পারে না। এই তাপমাত্রাটা সম্পন্ন হওয়ার জন্য আমার দেহ থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম প্রয়োজন হয়। ঠিক আছে, বেশি থাকলে, তাপমাত্রা বেশি হলে স্পার্মগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই কারণে স্ক্রোটামের অভ্যন্তরীণ তাপমাত্রা দেহ তাপমাত্রা অপেক্ষা 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে এবং এই পরিমিত তাপমাত্রাটা শুক্রাণু উৎপাদনের জন্য বিশেষভাবে উপযোগী। ডায়টোস্পেশি স্তর, ডায়টোস্পেশি স্তর, স্ক্রোটামের থলির ভিতরে যে পেশি স্তর সেটা হলো ডায়টোস্পেশি স্তর। এটা স্ক্রোটাম থলিকে ভিতরের দিকে আংশিকভাবে বিভক্ত করে শুক্রাশয়টাকে পরস্পর থেকে পৃথক রাখে। আমাদের যে দুইটা শুক্রাশয় পরস্পর থেকে আংশিক আলাদা রাখা হচ্ছে এই ডায়টোস্পেশি স্তর। স্ক্রোটামের কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্নের যে অনুকূল তাপমাত্রা, বললাম যে দেহের স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম তাপমাত্রা, ঠিক আছে, 3 ডিগ্রি সেন্টিগ্রেড যে কম যে তাপমাত্রাটা, এটা রক্ষা করে, মেনটেন করে হচ্ছে স্ক্রোটাম। এছাড়া স্ক্রোটামের কাজ হচ্ছে শুক্রাশয়কে চাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে। যখন কোনো শুক্রাশয়ের উপর চাপ পড়ে তখন কি করে? তখন এই স্ক্রোটামটা শুক্রাশয় দ্বয়কে অর্থাৎ টেস্টিস দ্বয়কে আমাদের দেহের অভ্যন্তরে অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে ঢুকায় দেয়। দেখো, চাপের মুখে শুক্রাশয় থলির ভেতরে পিছলে যেতে পারে। ঠিক আছে, স্ক্রোটামের ভিতরটা এরকম পিচ্ছিল থাকে যাতে শুক্রাশয় চাপজনিত আঘাত থেকে রক্ষা পায়। তো এবারে আসো দেখে নিতে স্ত্রী প্রজননতন্ত্রের কি কি অংশ আছে। অংশগুলোর নামগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে আছে ডিম্বাশয় বা ওভারি, এটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের মুখ্য জননাঙ্গ। পুরুষ প্রজননতন্ত্রের মুখ্য জননাঙ্গ কোনটা ছিল? ওখানে ছিল শুক্রাশয় বা কি টেস্টিস। আচ্ছা, ডিম্বাশয় বা ওভারি হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান যৌন অঙ্গ বা মুখ্য জননাঙ্গ। এরপর হচ্ছে ডিম্বনালী বা ইউটেরাইন টিউব বা ফেলোপিয়ান টিউব, জরায়ু বা ইউটেরাস বা ওম, যার ভিতরে হচ্ছে গর্ভাবস্থায় যখন একটা মা উপনীত হয় তখন যে মানব শিশুটা যে জায়গায় বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটাই হচ্ছে এই জরায়ু বা ইউটেরাস। ঠিক আছে, বা ওম। হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। এখন যোনি প্রাচীরের ভাঁজগুলোকে বলা হয় রুগী। এই রুগী শব্দটা তোমরা আগেও শুনেছো, কোথায় দেখে মনে করতে পারো কিনা? এটা শুনে পড়েছো তোমরা পাকস্থলীর অন্তর্গাত্রের যে আঙ্গুলের মতো অভিক্ষেপ ছিল সেখানে পড়েছিলাম আমরা, যে ক্ষুদ্রান্তের মিউকোসাল অভিক্ষেপকে বলা হয়েছিল কি? ভিলাই। আর পাকস্থলীর মিউকোসাল অভিক্ষেপকে বলা হয়েছিল রুগী। যোনি বা প্রাচীরের এই মিউকোসাল অভিক্ষেপ বা ভাঁজগুলোকেও বলা হয় রুগী। ঠিক আছে, আচ্ছা, কুমারীদের যৌনপথে
একটা পর্দা থাকে যেটাকে বলা হয় হাইমেন বা সদিচ্ছেদ পর্দা, ঠিক আছে? এটা কুমারী মেয়েদের যোনিপথে থাকে। এই ইনফরমেশন গুলো আমার এখান থেকে জানতে হবে অ্যাডমিশনের জন্য। এই চিত্রটা স্ত্রী প্রজননতন্ত্রের যে অংশগুলোর কথা আমরা পড়লাম, যে নামগুলো শুনলাম, এই নামগুলো এখানে সুন্দর করে কোনটার অবস্থান কোথায় রেখে দেওয়া হয়েছে দেখো। শুরুতে ছিল, আমরা বাইরে থেকে ভিতর দিকে যাই, শুরুতে হচ্ছে ভ্যাজাইনা বা যোনিপথ, ঠিক আছে? এই ভ্যাজাইনার এই মুখে থাকে হচ্ছে হাইমেন নাম বা সদিচ্ছেদ নামক পর্দাটা, ঠিক আছে? ভ্যাজাইনার পরে অংশটাই হচ্ছে সার্ভিক্স, ভ্যাজাইনা এরপরে হচ্ছে সার্ভিক্স, সার্ভিক্স এর পরের অংশটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু, ঠিক আছে? ইউটেরাসের পর ইউটেরাসে দেখো কিছু অংশ এখানে দেখা হচ্ছে, একটা হচ্ছে ফান্ডাস অফ দ্য ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাসের উপরে যে গম্বুজের মতো যে অংশটা দেখা যায়, এটা হচ্ছে ফান্ডাস অফ দ্য ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাসের পাশ দিয়ে যে দুই পাশ দিয়ে দুইটা নালিকা বের হয়, এই দুই নালিকাকে বলা হয় ফেলোপিয়ান টিউব, ঠিক আছে? এগুলো হচ্ছে ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউব, ঠিক আছে? এই দুটো হচ্ছে ফেলোপিয়ান টিউব, দুই পাশে দুটো ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের মুখে থাকে হচ্ছে ওভারি, ঠিক আছে? ওভারি বা ডিম্বাশয়। এই ওভারি থেকেই আমার ওভাম, ওভুলেশনটা হয় এখান থেকে, অর্থাৎ ওভাম বা ডিম্বাণু উৎপন্ন হয় এই ওভারি থেকেই। তারপরে এই ডিম্বাণুটা কোথায় যায়? ফেলোপিয়ান টিউবে যায়। ফেলোপিয়ান টিউবের মধ্য দিয়ে ডিম্বাণুটা আস্তে 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 ইউটেরাসের মধ্যে আসে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে জরায়ু বা ইউটেরাস, এটার স্তরগুলো, ঠিক আছে? এর প্রাচীরের তিনটা স্তর থাকে, স্তরগুলোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার বাইরের স্তরটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝের স্তরটা হচ্ছে মায়োমেট্রিয়াম, মাঝখানের অংশ মায়োমেট্রিয়াম, এবং সবার ভিতরের অংশটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? তিনটা লেয়ার। এই বাইরে এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝখানের টুকু মায়োমেট্রিয়াম, এবং ভিতরে হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এগুলো হচ্ছে ইউটেরাসের তিনটা লেয়ার, জরায়ু প্রাচীরের তিনটা স্তর, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন হয়, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। স্ত্রী প্রজননতন্ত্রের বহিঃযৌনাঙ্গ দেখো চারটা অংশ নিয়ে গঠিত। এটা হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, মন্স পিউবিস বা মন্স ভেনোরিস, ক্লাইটোরিস এবং বার্থোলিনের গ্রন্থি, ঠিক আছে? যেটা কোথায় থাকে? লেবিয়া মাইনোরার অন্তর্তলে থাকে বার্থোলিনের গ্রন্থি। তাহলে স্ত্রী জননাঙ্গের ভিতরে কোন গ্রন্থি পেলাম আমরা? বার্থোলিনের গ্রন্থি। আর পুংজননতন্ত্রে কোনটা ছিল? পুংজননতন্ত্রে ছিল বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি, ঠিক আছে? এরপর স্ত্রী জননতন্ত্রের বা স্ত্রী জননাঙ্গের প্রধান অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় সংখ্যায় থাকে দুইটা, যার ওজন 2 থেকে 3.5 গ্রাম। এটার আকার দেখো 2.5 থেকে 5 সেন্টিমিটার লম্বা, 0.6 থেকে 1.5 সেন্টিমিটার পুরু এবং 1.5 থেকে 3 সেন্টিমিটার চওড়া হচ্ছে এই ডিম্বাশয়টা। প্রতিটা ডিম্বাশয় ব্রড লিগামেন্ট বা ব্রুড লিগামেন্ট, যেটা তোমার বইয়ে লেখা আছে, ব্রুড লিগামেন্ট দিয়ে জরায়ু প্রাচীরের সাথে আটকানো থাকে, ঠিক আছে? এবং এটা মেসোভেরিয়াম নামক একটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, মেসোভেরিয়াম। এর আগে যেটা আমরা বলেছিলাম শুক্রাশয়, শুক্রাশয় যে পর্দা দ্বারা আবৃত সেটার নাম মনে আছে? সেটার নাম ছিল মেসোরকিয়াম, আর এখানে হচ্ছে মেসোভেরিয়াম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ডিম্বাশয় হচ্ছে মেসোভেরিয়াম নামক পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, আর শুক্রাশয় হচ্ছে মেসোরকিয়াম নামক পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। আচ্ছা, একটা স্ত্রীলোক বা একটা মহিলা, তার জননকাল হচ্ছে 13 থেকে 50 বছর বয়স পর্যন্ত। 13 বছরে শুরু হয়, 50 বছর বয়স পর্যন্ত তার যৌন জীবনটা স্থায়ী হয়, ঠিক আছে? 13 থেকে 50 বছর বয়স পর্যন্ত একটা মহিলা বাচ্চা প্রদানে সক্ষম, কেননা এই 13 বছর বয়সে তার ওভুলেশন শুরু হয় এবং 50 বছর বয়সে তার ওভুলেশন শেষ হয়। অর্থাৎ ডিম্বাণু প্রথম ডিম্বপাত শুরু হয় 13 বছর বয়সে এবং ডিম্বপাত শেষ হয়ে যায় 50 বছর বয়সে। এবং এ সময় বলা হয়ে থাকে যে একটা সুস্থ সবল একজন মহিলা 450টা ডিম্বাণু তার ডিম্বাশয় থেকে পরিপক্কতা লাভ করে। আর এই ডিম্বাশয়ের কাজ হচ্ছে, প্রধান কাজ ডিম্বাণু উৎপন্ন করা, এবং আরেকটা প্রধান কাজ আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করা। প্রধান স্ত্রী যৌন হরমোন কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অ্যাডমিশনের জন্য। প্রধান স্ত্রী যৌন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে? ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়? গ্রানুলোসা কোষ থেকে উৎপন্ন হয়, ডিম্বাশয়ের মাধ্যমে খরিত হয় হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে? গ্রানুলোসা কোষ থেকে আসে এটা। আর এটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুটো হচ্ছে প্রধান স্ত্রী যৌন হরমোন। আর প্রধান পুরুষ যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে? এই টেস্টোস্টেরনও ডিম্বাশয় থেকে সামান্য পরিমাণে খরিত হয়। এই হরমোনগুলোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হরমোনের নাম আমার খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে?
এরপরে হচ্ছে স্ত্রী জনন অঙ্গের খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হচ্ছে ফেলোপিয়ান টিউব বা ফেলোপিয়ান নালী। ঠিক আছে, এই ফেলোপিয়ান নালী কেন গুরুত্বপূর্ণ? কেননা এর মধ্যেই নিষেক কাজটা সম্পন্ন হয়, যে নিষেক ক্রিয়াটা ঘটে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, এটা মূলত ফেলোপিয়ান টিউবের মধ্যেই সম্পন্ন হয়। এটা লম্বায় 12 সেন্টিমিটার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর অংশ কয়টি? 4টা অংশ। একটা হচ্ছে প্রবর্ধনযুক্ত ঝালর বা ফিমব্রি, ফানেল আকার বা ইনফান্ডিবুলাম, ঠিক আছে, ফানেল আকার শেপ হচ্ছে ইনফান্ডিবুলাম, স্ফীত অ্যাম্পুলা। ঠিক আছে, এই স্ফীত অ্যাম্পুলাতে সাধারণত নিষেকটা ঘটে থাকে। আর একটা হচ্ছে জরায়ুর সংলগ্ন অর্থাৎ জরায়ুর সাথে থাকে যেটা, সেই অংশটাকে বলা হয় ইস্থমাস। ঠিক আছে, ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইস্থমাস, এই 4টা হচ্ছে ফেলোপিয়ান টিউবের অংশ। এগুলো কি টাইপের আকৃতিযুক্ত সেটা আমার মনে রাখতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 4টা অংশের নামে, ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইস্থমাস। নিচের কোনটি ফেলোপিয়ান টিউবের অংশ বা নিচের কোনটি ফেলোপিয়ান নালীর অংশ নয়? প্রশ্ন হবে এইভাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ স্ত্রী জননাঙ্গ হচ্ছে জরায়ু, যার অভ্যন্তরে কি হয়? একটা মানব ভ্রূণ বা একটা মানব শিশু বেড়ে ওঠে। মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখার আগ পর্যন্ত একটা মানব শিশু জরায়ুর অভ্যন্তরে বেড়ে ওঠে। এটা দেখতে উল্টানো নাশপাতির মতো এবং এটা 2 অংশ বিভক্ত। উপরের দিকের অংশটাকে বলা হয় জরায়ু দেহ, নিচের দিকের অংশকে বলা হয় সার্ভিক্স। জরায়ুর ওজন হচ্ছে 30 গ্রাম এবং গর্ভাবস্থায় এটা 20 গুণ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জরায়ু গর্ভাবস্থায় 20 গুণ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এর প্রাচীর 3 স্তর বিশিষ্ট, যেটা আমরা অলরেডি দেখে এসেছি: পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। তোমাদের বইয়ে পেরিটোনিয়াম আছে, কিন্তু আসলে পেরিটোনিয়াম হবে না, হবে কি পেরিমেট্রিয়াম। পেরিটোনিয়াম ভুল, ঠিক আছে, কিন্তু যদি তোমাদের অপশনে পেরিমেট্রিয়াম দেখুন আসে নাই, অপশনে আছে পেরিটোনিয়াম, সেই ক্ষেত্রে তোমরা এটা কনসিডার করতে পারো। আচ্ছা, এবার জরায়ুর কাজটি, জরায়ুর কাজ হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত একটা মানব শিশুকে, একটা মানব ভ্রূণকে আগলে রাখা এবং তার পরিস্ফুটন সম্পন্ন করে তোলা। এটা গর্ভাবস্থায় স্বাভাবিকের চেয়ে 20 গুণ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, অলরেডি আমি বলে ফেলেছি। অমরা সৃষ্টি করে ভ্রূণের পুষ্টি, রেচন এবং শ্বসন সম্পন্ন করা, অর্থাৎ একটা মানব শিশু যখন একটা মাতৃগর্ভে থাকে তখন তার পুষ্টি নিশ্চিত করা, সে ঠিকঠাক মতো খাবার পাচ্ছে কিনা, তার রেচন নিশ্চিত করা এবং তার শ্বসন নিশ্চিত করার কাজটা করে হচ্ছে অমরা বা প্লাসেন্টা, এবং অমরা বা প্লাসেন্টা তৈরি করে কে? জরায়ু। শুক্রাণুর আগমনকে ত্বরান্বিত করে জরায়ু, যেটা যদি না হয়, শুক্রাণুর আগমন যদি সে ত্বরান্বিত না করতো তাহলে নিষেক ক্রিয়াই সংঘটিত হইতো না। তাহলে এর কাজ খুবই ভাইটাল। এরপর সার্ভিক্স, যেটাকে বলা হয় জরায়ু কণ্ঠ, কেননা এই সার্ভিক্সটাই হচ্ছে জরায়ুতে প্রবেশের পথ। এই সার্ভিক্স তথা জরায়ু কণ্ঠ থেকে এক ধরনের ক্ষারকীয় রস নিঃসৃত হয়। ক্ষারকীয় রস শুক্রাণু চলন শক্তি বৃদ্ধি করে এবং শুক্রাণু চলন শক্তি বৃদ্ধি হওয়ার ফলে এটা যখন ত্বরান্বিত হবে, যে শুক্রাণু চলন শক্তি বৃদ্ধিটা যখন ত্বরান্বিত হবে, তখন শুক্রাণুটা খুব সহজেই যে জায়গাটায় আমার নিষেক্রিয়া সংঘটিত হয়, আমরা আগে স্লাইডে পড়েছি কোথায় নিষেক্রিয়া সংঘটিত হয়। নিষেক্রিয়া সংঘটিত হয় হচ্ছে আমার ফেলোপিয়ান টিউবে যে 4টা অংশের নাম বললাম আমি, সে অংশের 3 নম্বর যে অংশটার নাম বলেছিলাম অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলাতে নিষেক সম্পন্ন হয়। সেই অ্যাম্পুলা পর্যন্ত শুক্রাণুকে পৌঁছাতে সাহায্য করে ক্ষারকীয় রস। মানুষের যৌন জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, বয়ঃসন্ধিকাল হচ্ছে সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের উদ্ভব সহ জননাঙ্গের পরিস্ফুটন কাল। ঠিক আছে, এই বয়ঃপ্রাপ্তি কাল বা বয়ঃসন্ধিকালে একটা মানব শিশু সে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে এই বয়সটা হচ্ছে 13 থেকে 15 বছর, আর নারীদের ক্ষেত্রে এটা হচ্ছে 12 থেকে 15 বছর। এর মধ্যে একটা পুরুষ বা একটা নারী শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে। গ্রীষ্মপ্রধান দেশ অর্থাৎ যে দেশগুলোতে গ্রীষ্মকালটা বেশি প্রাধান্য বিস্তার করে, আমাদের দেশ কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চল। ঠিক আছে, আমাদের দেশ নাতিশীতোষ্ণ, তবে এখন জলবায়ু পরিবর্তনের কারণে এটা কিছুটা গ্রীষ্মপ্রধান দিকেও যাচ্ছে। কিন্তু যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে গ্রীষ্মপ্রধান যে দেশগুলো আছে, যেমন মরুভূমি অঞ্চল, আফ্রিকার কান্ট্রিগুলো, এই দেশগুলোতে কি হয়, ছেলেরা 13 থেকে 14 বছর বয়সে এবং মেয়েরা 10 থেকে 12 বছর বয়সে এই বয়ঃসন্ধিকালে উপনীত হয়। কারণ বয়ঃসন্ধিকালের কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যায়, মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের ডিটেলস লাগবে না, আমাদের কিছু নির্দিষ্ট টার্ম লাগবে। যেমন দেখো, মেয়েদের বয়ঃসন্ধিকাল পরিবর্তনের 3টা টার্ম আছে, একটা হচ্ছে থেলার্কি, একটা হচ্ছে পিউবার্কি এবং আরেকটা মেনার্কি। থেলার্কি, পিউবার্কি, মেনার্কি এই জিনিসগুলো কি এটা আমাদের জানতে হবে। থেলার্কি হচ্ছে যখন একটা মেয়ের স্তন বা ব্রেস্ট বিকশিত হতে শুরু করে, সেই সময়কালটা হচ্ছে থেলার্কি। এটা একটা মেয়ের দেহের প্রধান পরিবর্তন হচ্ছে অ্যাক্সিলারি বা বগলের লোম এবং পিউবিক লোম
অর্থাৎ নিতম্বের লোম যখন গজাতে শুরু করে, এই কালটাকে বলা হয় পিউবার্কি। ঠিক আছে, পিউবার্কি। আর রজচক্র বা মাসিক যখন শুরু হয় একটা মেয়ের, সেই সময়কালটাকে বলা হয় মেনার্কি, অর্থাৎ প্রথম রজচক্রের সূত্রপাতকে বলা হয় মেনার্কি। ঠিক আছে, এই টার্ম তিনটে আমাদের লাগবে। বয়ঃপ্রাপ্তিতে হরমোনের ভূমিকা। বয়ঃপ্রাপ্তিতে কিছু হরমোনের খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই হরমোনগুলোর নাম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। পুরুষের ক্ষেত্রে কোন হরমোনগুলো এবং স্ত্রী লোকের ক্ষেত্রে কোন হরমোনগুলো বয়ঃপ্রাপ্তিতে ভাইটাল রোল প্লে করে। দেখো, একটা পুরুষের ক্ষেত্রে জিএইচ মানে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, এফএসএইচ মানে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এডিএইচ মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরন। এই 5টা হরমোন পুরুষের ক্ষেত্রে বয়ঃপ্রাপ্তিতে প্রধান ভূমিকা পালন করে। আর স্ত্রী লোকের ক্ষেত্রে দেখো, স্ত্রী লোকের ক্ষেত্রে এখানে কিন্তু কমন আছে হচ্ছে 3টাই, গ্রোথ হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ। এই 3টা কিন্তু স্ত্রী লোকের ক্ষেত্রে কমন। এখানে এক্সট্রা যে 3টা আছে, এই 3টা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, হচ্ছে প্রোজেস্টেরন, আরটা হচ্ছে ইস্ট্রোজেন। ঠিক আছে, এই যে 6টা হরমোনের কথা বললাম, এগুলো একটা স্ত্রী লোকের বয়ঃপ্রাপ্তিতে ভূমিকা পালন করে। ঠিক আছে, এর মধ্যে প্রধান পুরুষ যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, আর প্রধান স্ত্রী যৌন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন।